সেই সময়ে গুপ্ত যুগের মুদ্রা ছিল স্বর্ণ। তাহলে স্বর্ণ মুদ্রা, তার কারণ তাহলে বুঝতেই পারছো কি যে গুপ্ত যুগের অর্থনৈতিক অবস্থাটা খুবই সুন্দর ছিল। আমরা প্রত্যেকে জানি যে সুলতান মাহমুদ প্রায় 70 বার ভারতবর্ষ আক্রমণ করেছিল। অতএব তার ভারতবর্ষ আক্রমণ করার যে প্রধান লক্ষ্যই ছিল সমস্ত কিছু লুট করে নিজের দেশে নিয়ে। তাহলে ইতিহাস শব্দটিকে যদি রূপতাত্ত্বিকভাবে ব্যাখ্যা করি বা ভাঙি, তাহলে কি শব্দ আসবে? ইতিহ প্লাস অস প্লাস অ। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি প্রথমে তোমাদের ইলিট ইউটিউব চ্যানেলের ইতিহাসের একাদশ শ্রেণীর ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। আমি আজকে প্রথম পর্বে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ইতিহাস পার্ট, ইউনিট 1। ইতিহাস পার্ট সেটা হচ্ছে রাখা হয়েছে যে বিষয়টা, সেটা হচ্ছে ইতিহাসের যে প্রাথমিক ধারণা। সেই ইতিহাসের যে প্রাথমিক ধারণা, এই প্রাথমিক ধারণার মধ্যে অনেকগুলো বিষয়কে এখানে রাখা হয়েছে। তো আজকের যে ক্লাস, এই ক্লাসে যে বিষয়গুলো আমি আলোচনা করব সেটা হচ্ছে ইতিহাস কি বা ইতিহাস কাকে বলে, এবং ইতিহাসের বিষয়গুলি জানার জন্য বা ইতিহাসকে জানার জন্য কোন কোন উপাদান প্রয়োজন, আর সেই সমস্ত উপাদানগুলির ভিত্তিতে ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা হয়েছে, সেই যুগগুলির বৈশিষ্ট্য, সেগুলো সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। দেখো ইতিহাস কি বা হোয়াট ইজ হিস্টোরি। ইতিহাস কি বা হোয়াট ইজ হিস্টোরি, এই কোশ্চেনটা যদি তোমাদেরকে করা হয় তো তোমরা অনায়াসে একটা উত্তর দিতে পারবে। অনেকে বলবে অতীতের ঘটে যাওয়া রাজরাজার কাহিনী, সেটা হচ্ছে ইতিহাস। মানব সভ্যতা যে সময় হচ্ছে মানুষ গুহাতে বনে জঙ্গলে বসবাস করত, ইতিহাস সেগুলোকে নিয়ে আলোচনা করে। ইতিহাস বিভিন্ন রাজবংশের কাহিনী নিয়ে আলোচনা করে। এই ধরনের উত্তর দিবে, আমরা প্রত্যেকেই জানি। তার কারণ ক্লাস 5 থেকে 10 পর্যন্ত আমরা ইতিহাস পড়েছি, ইতিহাস সম্পর্কে আমাদের একটা ধারণা রয়েছে। তো সেই হিসাবে আমরা প্রত্যেকেই ইতিহাস কি, এই কোশ্চেনটা যদি তোমাদের মধ্যে করা হয় তাহলে প্রত্যেকে একটা অ্যান্সার দিতে পারবে। তবুও ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে এসে আমরা ইতিহাস কি বা ইতিহাস শব্দটা কোথা থেকে এসছে, এই সমস্ত বিষয় নিয়ে আবার পুনরায় আলোচনা করব। তার কারণ একাদশ শ্রেণীর যে সিলেবাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেখেছে, সেখানে ইতিহাসকে জানতে হবে একেবারে গোড়া থেকে। সেই জন্য তো এই ইউনিট 1-এর যে টপিক রাখা হয়েছে ইতিহাসের প্রাথমিক ধারণা। তাহলে ইতিহাস কি বা হোয়াট ইজ হিস্টোরি, যে হিস্টোরি এই শব্দটা কি, এটা একটা হচ্ছে ইংরেজি শব্দ, সেটা আমরা প্রত্যেকেই জানি। এবার আমাদের অজানা কোনটা? অজানাটা হচ্ছে এই যে হিস্টোরি যে শব্দটা, এই শব্দটা কোন কোন শব্দ থেকে এসেছে বা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, কোন দেশের শব্দ, এগুলো সেটা আমাদের জানতে হবে। তাহলে দেখো হিস্টোরি শব্দটি হিস্টোর একটা ল্যাটিন শব্দ হিস্টোর, যার কথা অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান। আর আরেকটি শব্দ সেটা হচ্ছে হিস্টোরিয়া, এটা একটা গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক শব্দ। হিস্টোরিয়াটা হচ্ছে একটা গ্রিক শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে সত্যানুসন্ধান বা গবেষণা করা। এই দুটি শব্দ থেকে হিস্টোরি শব্দটা এসেছে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? সে জ্ঞান অর্জন করে সত্যকে অনুসন্ধান করা বা গবেষণা করা, এবং তার মাধ্যমে যে তথ্য পাচ্ছি সেটা হচ্ছে ইতিহাস। এই ইতিহাস শব্দটিকে যদি আবার ভাঙি বা ইতিহাস শব্দটির অর্থ যদি আমরা জানতে যাই, এর অর্থটা আবার আলাদা হবে। বাংলা ইতিহাস শব্দটি কোথা থেকে এসেছে? বাংলা ইতিহাস শব্দটি কোথা থেকে এসেছে এবার দেখব। তাহলে দেখো যে ইতিহাস, আমরা একটু আগে ইংরেজি যে হিস্টোরি শব্দটি কোথা থেকে এসছে এবং তার যে অর্থ কি সেটা জানলাম। এবার দেখো যে বাংলা ইতিহাস শব্দটি সংস্কৃত তৎসম শব্দ ইতিহ, সংস্কৃত তৎসম শব্দ কি? ইতিহ শব্দ থেকে এসেছে। এই ইতিহ কথার অর্থ কি? ঐতিহ্য। তাহলে ইতিহ কথার অর্থ হলো ঐতিহ্য। তাহলে দেখো যে ঐতিহ্য ইতিহাস কথার অর্থ, তাহলে ইতিহাস শব্দটিকে যদি রূপতাত্ত্বিকভাবে ব্যাখ্যা করি বা ভাঙি, তাহলে কি শব্দ আসবে? ইতিহ প্লাস অস প্লাস অ।
এই হচ্ছে রূপতাত্ত্বিক যে ব্যাখ্যা। এই রূপতাত্ত্বিক ব্যাখ্যা ইতিহ প্লাস অস প্লাস অ, এর অর্থ হচ্ছে কি যাহা ঘটিয়েছিল। তাহলে দেখো, তাহলে ইতিহাস কথার ব্যুৎপত্তিগত অর্থ কি আসলো, যে অতীত বিশ্লেষণের মাধ্যমে শিক্ষা লাভ বা শিক্ষা দান করা, সেটা হচ্ছে ইতিহাস। তাহলে ইতিহাস যে বাংলা যে অর্থ, সেই অর্থর ব্যাখ্যা এবং ইংরেজি শব্দ তার ব্যাখ্যা এবং অর্থ, এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে ইতিহাসের সংজ্ঞা হিসাবে যেটা রাখা যেতে পারে সেটা হলো অতীতে ঘটে যাওয়া মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। তাহলে অতীতে ঘটে যাওয়া, এখান থেকে ঘটে যাওয়ার যে মানব সভ্যতার যে বিবর্তনের যে কাহিনী, সেটা হচ্ছে কি ইতিহাস। আমরা প্রত্যেকেই জানি মানুষ আগে কোথায় বসবাস করত। মানুষ আগে গাছের তলাতে বসবাস করত এবং তারা আস্তে আস্তে গুহাতে বসবাস শুরু করলো এবং সেখান থেকে আবার তারা গাছের ডালপালা দিয়ে নিজে ঘর বানাতে শুরু করলো। তাহলে কি এটা কি আসছে, একটা বিবর্তনের চক্র, একটা বিবর্তনের চক্র আসছে এবং আস্তে আস্তে বর্তমান যে সভ্যতায় মানুষ যে কী রকম বাড়িঘর তৈরি করছে সেটা আমরা প্রত্যেকে জানি। তাহলে এই সংজ্ঞাটাকে আমরা বলতে পারি যে অতীতে ঘটে যাওয়া মানব সভ্যতার যে বিবর্তনের কাহিনী, মানে মানব বা মানুষ যে সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত যেটা ঘটে যাচ্ছে, সমস্ত কিছু যেগুলোকে আমরা যে অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন যে উপাদানের সত্যতা যাচাইয়ের মাধ্যমে যে ইতিহাসটা পাচ্ছি, সেটা হচ্ছে তাকে আমরা ইতিহাস বলছি। আর এই ইতিহাস বা সঠিক যে ইতিহাস জানার জন্য আমাদেরকে যে সমস্ত বিষয় উপর নির্ভর করতে হয় সেগুলি হচ্ছে ইতিহাসের উপাদান। এই উপাদানের ওপর ভিত্তি করেই আমরা সঠিক ইতিহাস আমরা জানতে পারি। তাহলে এই উপাদানের ভিত্তিতেই আমরা যে সঠিক যে ইতিহাস পাচ্ছি, তো এই উপাদানকে আমরা দুটি ভাগে ভাগ করে আলোচনা করব। ইতিহাসের উপাদানের দুটি ভাগ, এই দুটি ভাগে ভাগ করে আমরা আলোচনা করব। তাহলে দেখো, এই ইতিহাসের যে দুইটি উপাদান, এই দুটি উপাদান কি কি দেখো, একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, একটা হচ্ছে সাহিত্যিক উপাদান। তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদানটা কি সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদানটা হচ্ছে ইতিহাসের উপাদানের মধ্যে সব থেকে হচ্ছে প্রাচীন। প্রত্নতাত্ত্বিক উপাদান যে সময় হচ্ছে কোনো লিখিত উপাদান ছিল না। লিখিত উপাদান বলতে কোনো যে ঐতিহাসিক কোনো গ্রন্থ ছিল না বা রচিত হয়নি, যে সময়টার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক যে উপাদান, সেই সমস্ত জায়গাতে বিশেষ ছাপ ফেলে। তাহলে দেখো, তাহলে আমাদেরকে তাহলে জানতে হবে যে প্রত্নতাত্ত্বিক উপাদানটা কি। প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে আমরা যেটা বুঝে থাকি যে মাটি খুঁড়ে বা মাটির উপরে যে সমস্ত উপাদানগুলি আমরা পেয়ে থাকি, যেগুলো হচ্ছে ইতিহাস জানার ক্ষেত্রে বা ইতিহাসের সত্যতা যাচাই করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে, সেটাকেই আমরা বলছি প্রত্নতাত্ত্বিক উপাদান। সেই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে আমরা দেখতে পাই লিপি, দেখতে পাবো মুদ্রা, মানুষের ব্যবহারকারী বিভিন্ন অস্ত্রশস্ত্র, আসবাবপত্র, বিভিন্ন ধ্বংসাবশেষ, এই সমস্ত কিছু আমরা দেখতে পাবো, জীবাশ্ম দেখতে পাবো। এই সমস্ত কিছু হচ্ছে প্রত্নতাত্ত্বিক যে উপাদানের মধ্যে পড়ে। তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো কি এবং প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে দেখো যে প্রত্নতাত্ত্বিক উপাদান কি সেটা দেখবো আমরা। তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে কি কি আছে দেখো। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে আছে লিপি, আছে মুদ্রা, আছে মানুষের ব্যবহারকারী বিভিন্ন সামগ্রী, দ্রব্য সামগ্রী, আছে স্থাপত্য ভাস্কর্য, আছে জীবাশ্ম, এছাড়াও সমাধি, বিভিন্ন পাথর, মূল্যবান পাথর, বিভিন্ন সভ্যতার ধ্বংসাবশেষ, এই সমস্ত কিছু পড়ছে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে। আর প্রত্নতাত্ত্বিক উপাদানের যে সত্যতা সেটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ প্রত্নতাত্ত্বিক উপাদান জরুরি, যেখানে সাহিত্যিক উপাদান তার সত্যতা যাচাই করতে ব্যর্থ হয়, সেখানে প্রত্নতাত্ত্বিক উপাদান তার ছাপ ফেলে। একটা কোনো পুরনো যে স্থাপত্য, সেই স্থাপত্যের যে প্রাচীনত্ব প্রমাণ করতে যায়, সেক্ষেত্রে সাহিত্যিক উপাদান বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করবে না, সেক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদান বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। তার কারণ প্রাচীনত্ব নির্ণয়ের ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান। সেই কারণে তো যে প্রত্নতাত্ত্বিক উপাদানকে প্রাচীন ইতিহাসের নোঙ্গর বলা হয় এবং এর হাত ধরেই প্রাচীন যে ইতিহাস আমরা
জানতে পারি। তো আমরা প্রত্যেকে জানি যে প্রত্নতাত্ত্বিক উপাদান খনন করার কাজে ভারতীয়দের থেকে বিদেশিরা, বিশেষ করে ইউরোপীয় ব্যক্তিরা, তারা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। এদের মধ্যে আমরা অনেকের নাম পাই। উইলিয়াম জোনসের নাম পাই, তারপর হচ্ছে ক্যানিংহাম, তার নাম পাই, ব্যাবিংটন, তার নাম পাই। এই সমস্ত ইউরোপিয়ান প্রত্নতাত্ত্বিকদের নাম পাই। তাহলে ইউরোপীয়দের হাত ধরেই প্রত্নতাত্ত্বিক যে খনন কার্য সেটা শুরু হয়েছিল, সেটা ভারতীয়দের হাত ধরে নয়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ানন্দ সরস্বতী এরা অনেক পরে এসেছিল। প্রথম যে সূত্রপাত সেটা ইউরোপীয়দের হাত ধরেই শুরু হয়েছিল। তাহলে দেখো, এই সমস্ত যে উপাদানগুলোর কথা বললাম, এই উপাদানগুলি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে কতটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে সেগুলো তার কন্টেন্টগুলো বিষয়বস্তুগুলো আলোচনা করলেই ক্লিয়ার হয়ে যাবে। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপির গুরুত্ব হচ্ছে সর্বাধিক। তাহলে লিপি কি সেটা আমাদের আগে জানতে হবে। তো লিপি হচ্ছে, দেখো, পাথর, ইট, মন্দিরের গাত্র বা স্তম্ভ, বিভিন্ন গুহা, বিভিন্ন মূর্তির গায়ে যে সমস্ত লেখা, যার মাধ্যমে তৎকালীন সময়ের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাস আমরা জানতে পারি, সেটাকে বলছে কি যে লিপি। এই লিপি দেখো, অনেক লিপি আছে কি সেগুলোকে পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে, অনেক লিপি আছে সেগুলোকে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তার কারণ দেখো, লিপিগুলো হচ্ছে বিভিন্ন পাথরের গায়ে খোদাই করে লেখা হয়েছে, মন্দিরের দেওয়ালে, মূর্তিতে। তাহলে সেটা কোন ভাষাতে যে লেখা রয়েছে বা অত প্রাচীন কালের যে লেখা, সেটাকে দেখো উদ্ধার করা অনেকটাই কঠিন কাজ। সেই কারণে অনেক লিপি পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে, আবার অনেক লিপি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। যেমন আমরা প্রত্যেকেই জানি যে সিন্ধু লিপি কি আমরা জানি, সেটাকে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তার মানে বুঝতেই পারছো যে সিন্ধু লিপি কোন ভাষাতে যে লেখা হয়েছিল সেটাকে পাঠোদ্ধার করতে পারেননি। কিন্তু অন্যান্য যে সমস্ত লিপি, যেমন অশোকের লিপি, কলিঙ্গরাজ খারবেলের যে হাতিগুম্পা লিপি, এলাহাবাদ প্রশস্তি, এই ধরনের যে অনেক যে লিপি, যেগুলোর মাধ্যমে সেই সময়ের অনেক ইতিহাস জানা যায়। এবং এই লিপির ভিত্তিতেই একটা রাজার যে রাজনৈতিক যে কার্যকলাপ এবং তার যে অর্থনৈতিক যে অবস্থা কিরকম ছিল, সেই সমস্ত লিপির ধরন দেখেই বুঝতে পারা যেত, যদিও অনেক লিপি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তাহলে ইতিহাস জানার ক্ষেত্রে এই লিপির গুরুত্ব হচ্ছে অপরিসীম। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে আমি দ্বিতীয় নম্বরে রেখেছি, সেটা হচ্ছে মুদ্রা। এই মুদ্রার গুরুত্ব হচ্ছে অপরিসীম। তাহলে দেখো যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কিরকম টাইপের একটা ছবি, যার সাইজটাও ঠিক নেই। সেই কারণে তোমাদের অসুবিধা হতে পারে সেই ছবিটা কি। এই ছবি জানার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, জিনিস নয়, যেটার সঙ্গে তোমরা প্রত্যেকেই পরিচিত। সেটা হচ্ছে, দেখো যে একটা কয়েন, এটা কি, এটা হচ্ছে একটা 10 টাকার কয়েন। এটা আমরা প্রত্যেকেই বলতে পারি কি যে টাকাটা হচ্ছে ভারতীয় টাকা বা মুদ্রা, যার মাধ্যমে আমরা দোকান থেকে কোনো কিছু কিনতে পারি বা এর মাধ্যমে লেনদেন হয়। তাহলে দেখো, এইরকমই জিনিস যে মুদ্রা, এই মুদ্রার মাধ্যমে যে লেনদেন হতো, সেই সময়ে মুদ্রার মাধ্যমে লেনদেন হতো। তখন টাকার প্রচলন হয়নি। আমরা যেমন 500 টাকা, 1000 টাকা বা 2000 টাকা নোট দেখতে পাই, 100 টাকা 200 টাকার নোট দেখতে পাই, সেই সময়ে নোটের প্রচলন ছিল না, এইরকম কয়েন মুদ্রার প্রচলন ছিল। আর এই মুদ্রার উপর ভিত্তি করে তৎকালীন রাজ্যের বা সাম্রাজ্যের যে অর্থনৈতিক অবস্থাটা জানা যেত। এটা কেমন কথা যে মুদ্রার মাধ্যমে অর্থনৈতিক অবস্থা কিভাবে জানা যেত? তাহলে দেখো, মুদ্রাটা হচ্ছে সোনার মুদ্রা না রৌপ্য মুদ্রা না ব্রোঞ্জের মুদ্রা, এই যে এই ভাগ দেখেই বোঝা যেত সেই রাজ্যের রাজাটা কিরকম অর্থনৈতিক অবস্থা ছিল বা অর্থনৈতিক দিক থেকে কতটা সে শক্তিশালী ছিল, এই জিনিসটা মুদ্রা দেখেই বুঝতে পারা যায়। যেমন আমরা জানি গুপ্ত যুগে স্বর্ণ মুদ্রা ছিল। এখন তো ভাবতে অবাক লাগে কি যে সেই সময় স্বর্ণ মুদ্রা ছিল। আমরা বর্তমানে যে স্বর্ণ বা সোনার দাম, সেটা আমরা প্রত্যেকে জানি, প্রায় এখন হচ্ছে 80,000 টাকা ভরি ছুঁই। সেই সময়ে গুপ্ত যুগের মুদ্রা ছিল স্বর্ণ। তাহলে স্বর্ণ মুদ্রা, তার কারণ তাহলে বুঝতেই পারছো কি যে গুপ্ত যুগের অর্থনৈতিক অবস্থাটা খুবই সুন্দর ছিল। গুপ্ত যুগের অর্থনৈতিক অবস্থাটা খুবই সুন্দর ছিল। তেমনই হচ্ছে দেখো, সুলতানি যুগে মোহাম্মদ বিন তুগলক
যে সিংহাসনে বসার আগে গিয়াসউদ্দিন তুগলকের সময় স্বর্ণ মুদ্রা ছিল। মোহাম্মদ বিন তুগলক যখন সিংহাসনে বসছে তখন তিনি স্বর্ণ মুদ্রার পরিবর্তন করছে এবং তাম্র এবং ব্রোঞ্জের মুদ্রার প্রচলন করছে। তাহলে এই ক্ষেত্রে বুঝতেই পারছো, তাহলে গিয়াসউদ্দিন তুগলকের সময়ে তুগলক বংশের যে অর্থনৈতিক অবস্থাটা যতটা ভালো ছিল, মোহাম্মদ বিন তুগলকের সময়ে তার অবস্থাটা ততটাই খারাপ হয়েছিল। তাহলে যেমন অর্থনৈতিক অবস্থাটা এই মুদ্রার মাধ্যমে আমরা জানতে পারি, তেমনি মুদ্রার মাধ্যমে আমরা জানতে পারি যে কোন দেশের সঙ্গে অর্থনৈতিক লেনদেন চলতো বা বৈদেশিক ব্যবসা বাণিজ্য চলতো, এই মুদ্রার মাধ্যমে আমরা জানতে পারি। সেটা কিরকম? সেটা হচ্ছে দেখো যে ভারতবর্ষে বিশেষ করে আমাদের যে পশ্চিমবঙ্গে অনেক জায়গাতে যে গুপ্ত যুগের মুদ্রা পাওয়া গেছে বা মুঘল যুগের মুদ্রা পাওয়া গেছে বা সুলতানি যুগের মুদ্রা পাওয়া গেছে। তাহলে দেখো, তাহলে এখান থেকে বুঝতে পারছো কি যে মুঘল যুগ বা সুলতানি যুগের সঙ্গে যে বাংলার একটা সম্পর্ক ছিল, বা এটাও ধরতে পারো কি যে আমাদের যে মুঘল যুগের মুদ্রা সেটা পারস্যে পাওয়া গেছে, সেটা গ্রিক দেশে পাওয়া গেছে। তাহলে এই সমস্ত দেশে সে মুদ্রা পাওয়া গেছে, তার মানে বৈদেশিক ক্ষেত্রে এই সমস্ত দেশের সঙ্গে একটা সম্পর্ক ছিল। কয়েকদিন আগে আমাদের যে মুর্শিদাবাদের যে সাগরদিঘি নামক একটা জায়গা আছে, সেই জায়গাতে যে ন্যাশনালের ধারে অনেক মুদ্রা পাওয়া গেছে। হঠাৎ করে যে মাটি এক জায়গা থেকে নিয়ে এসে যখন রাস্তার জন্য ফেলেছিল এবং তারপরে সেই মুদ্রাগুলো জেগে উঠেছিল। আর সেই মুদ্রাগুলো ছিল যে গুপ্ত যুগের মুদ্রা। কিছু কিছু মুদ্রা উদ্ধার করতে পেরেছিল সরকার এবং অনেকগুলো পারেনি। তাহলে সেখান থেকে দেখো বোঝা যাচ্ছে কি যে গুপ্ত যুগের সম্পর্ক আমাদের এই মুর্শিদাবাদের সঙ্গে ছিল। তাহলে বৈদেশিক যেমন সম্পর্ক বা ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, সেটা তাহলে মুদ্রার মাধ্যমে আমরা জানতে পারলাম। আর মুদ্রার মাধ্যমে আর কি জানতে পারি, যে প্রাচীন যুগে রাজরাজারা মুদ্রাতে তাদের যে বিশেষ যে গুণাবলী তার চিত্র সেই মুদ্রাতে দিত। যেমন আমরা যে সমুদ্রগুপ্ত, সেই সমুদ্রগুপ্তের একটা চিত্র, সেই চিত্রে আমরা দেখতে পাই যে সমুদ্রগুপ্ত বীণা বাদল রত, মানে বীণা বাজাচ্ছে। সেই চিত্রটা দেখো এখানে আছে, এই যে সমুদ্রগুপ্ত তিনি বীণা বাজাচ্ছে। তাহলে এখানে কি বুঝতে পারছি? এখানে যেটা বুঝতে পারছি যে সমুদ্রগুপ্ত সঙ্গীত জগতের সঙ্গে তিনি জড়িত ছিলেন, তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন, সেটা আমরা জানতে পারছি। এছাড়াও আর কি জানা যায়? এছাড়াও জানা যায় যে দিগ্বিজয়ের যে কাহিনী সেই মুদ্রাতে উল্লেখ করতেন। সমুদ্রগুপ্ত তিনি যে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন দিগ্বিজয়ের পর, উত্তর এবং দক্ষিণ ভারত জয়ের পর, সেই যে যজ্ঞ তিনি করেছিলেন অশ্বমেধ যজ্ঞ, সেই অশ্বের ছবি তিনি মুদ্রাতে দিতেন। তাহলে এই থেকে বোঝা যায় কি যে একজন রাজার যে বিশেষ যে কৃতিত্ব এই মুদ্রাগুলিতে দিয়ে থাকেন। তাহলে একটা মুদ্রার যে কতটা যে গুরুত্ব ঐতিহাসিক উপাদান হিসাবে সেটা আমরা বলতেই পারি। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে তৃতীয় নম্বরে আমি রেখেছি মানুষের ব্যবহারকারী দ্রব্য সামগ্রী। তাহলে দেখো লিপি এবং মুদ্রা, লিপি এবং মুদ্রা থেকে আমরা অনেক যে ঐতিহাসিক যে তথ্য জানতে পারি। সেই রকমই দেখো সেই সময়ের ব্যবহারকারী বিভিন্ন যে দ্রব্য বা অস্ত্র, সেগুলো থেকেও অনেক ইতিহাস জানা সম্ভব। যেমন দেখো যে প্রাচীন যুগে আমরা হাতকুঠার নামক এক অস্ত্রের হদিস মিলেছে, হামল দিস্তা, বিভিন্ন বাসনপত্র, নৌকা, বিভিন্ন মূর্তি, লোহার বিভিন্ন অস্ত্র। তাহলে দেখো আমি যে দ্রব্য সামগ্রীর কথা বললাম, এক্ষেত্রে হচ্ছে বিভিন্ন যুগে বিভিন্ন সময়ের এই সমস্ত দ্রব্য সামগ্রীর কথা বললাম। আমরা প্রাগৈতিহাসিক যুগ, সেই প্রাগৈতিহাসিক যুগে যে মানুষরা যে অস্ত্র ব্যবহার করত, তারা কি গাছের ডাল, বড় বড় অস্ত্র ছিল এবং কালের নিয়মে অস্ত্রের আকার ছোট হলো, পাথরের আকার ছোট হলো, ডালের সঙ্গে পাথর বাঁধতে শিখলো এবং তারা সেই জায়গাতে কি করলো, হাতকুঠারের ব্যবহার শুরু করলো। এই কুঠারের সাহায্যে তারা যেমন মাংস কাটা থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র কাটার জন্য সেটা ব্যবহার করত। তারপরে আমরা যে সমস্ত যে বাসনপত্রগুলো দেখতে পাই, সেই বাসনপত্রের যে আকার এবং সেই বাসনপত্রগুলি কোন মেটেরিয়ালস দিয়ে তৈরি, সেগুলো দেখে সেটা কোন যুগের সেটা আমরা অনুমান করতে পারি। একটা বাসনপত্র দেখো, সেটা যদি পোড়া মাটির তৈরি হয় তখন সেটাকে আমরা কি বলছি, সেটা হচ্ছে সিন্ধু বা হরপ্পা সভ্যতার সেটা বাসনপত্র হতে পারে। তার কারণ হরপ্পা সভ্যতাতে তখনও লোহার ব্যবহার শুরু হয়নি, তাহলে সেটা হচ্ছে মাটি পুরানো, সেটা হরপ্পা সভ্যতাতে দেখতে পাই। সেখানে তামা বা টিনের যদি কোনো বাসনপত্র পাই, সেক্ষেত্রে আমরা হরপ্পা সভ্যতাকে বলতে পারি। তার কারণ তামা এবং টিনের ব্যবহার শুরু হয়েছিল, ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়েছিল। আর লোহার কোনো বাসনপত্র
সেটাকে আমরা বলছি কি যে সেটা নব্য প্রস্তর যুগে শেষের দিকে লৌহ যুগের সূত্রপাত হয়েছিল। তাহলে এগুলো থেকে আমরা যে ব্যবহারকারী বিভিন্ন যে অস্ত্র শস্ত্র যে দ্রব্য সামগ্রী দৈনন্দিন জীবনের এগুলোর ভিত্তিতে আমরা যে বিভিন্ন যুগের ইতিহাস সম্পর্কে জানতে পারি এবং সেগুলো যে আকারের ভিত্তিতে আমরা বলতে পারি কি যে সেই সময় চাকার ব্যবহার শুরু হয়েছিল, গোল আকার হয় তখন বলছি কি যে হ্যাঁ সত্যি কর্মকার বা কুমার যে চাকার ব্যবহার শুরু হয়েছিল সেই দিকগুলো বলতে পারি। তাহলে দেখো এই সমস্ত যে ব্যবহারকারী যে দ্রব্য সামগ্রীর ভিত্তিতে আমরা বিভিন্ন যুগ সম্পর্কে সেগুলোকে আলাদা করতে পারি কোন যুগের সেটা, এবং এইভাবে এই সমস্ত দ্রব্য সামগ্রীগুলো ইতিহাস জানতে আমাদের খুবই সাহায্য করে। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে আরেকটি উল্লেখযোগ্য উপাদান হলো স্থাপত্য ও ভাস্কর্য। স্থাপত্য বলতে আমরা বড় বড় যে ইমারত যেটা তৈরি হচ্ছে অট্টালিকা সেটাকে আমরা বুঝে থাকি। ভাস্কর্য মিনস হচ্ছে সে দেওয়ালে যে সমস্ত যে কারুকার্য সেগুলোকে আমরা বুঝে থাকি। তো স্থাপত্য এবং ভাস্কর্য এর ভিত্তিতে আমরা প্রাচীন যুগের যে শিল্পকলা ও ধর্মের যে বিবর্তনের যে ইতিহাস সেই সম্পর্কে জানতে পারি। অতএব দেখো এই স্থাপত্যর ভিত্তিতে আমরা সেখানকার যে শিল্পের ক্ষেত্রে এবং তাদের যে কারুকার্য যে কতটা তারা উন্নত ছিল সেই সম্পর্কে জানতে পারি। যেমন দেখো হরপ্পা সভ্যতার বিশাল স্নানাগার দেখতে পাই। এই স্নানাগারটাকে অনেকে ধর্মীয় স্থান বলে বিবেচনা করেছে। অনেকে বলেন যে স্নানাগারের পাশে যে সমস্ত ছোট ছোট ঘরগুলো ছিল এই ঘরগুলি ছিল যারা স্নান করত বিশেষ করে ধর্মীয় পূজা অর্চনা করার জন্য তারা সেগুলোকে ব্যবহার করত। তাহলে এই স্নানাগারটাকে যে ধর্মীয় পীঠস্থান হিসাবে ব্যবহার করত। তার সঙ্গে আমরা যে মহেঞ্জোদারোতে আমরা দেখতে পাই যে বিশাল শস্যাগার। এই শস্যাগার থেকে আমরা কি এখানে প্রমাণ করতে পারি যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার মানুষ সেই সময় যে কৃষি শিল্পর ক্ষেত্রে তারা বিশেষ অগ্রণী ভূমিকা পালন করেছিল বা এগিয়ে ছিল কৃষির ক্ষেত্রে। তারা চাষবাস শুরু করেছিল এবং শুধুমাত্র চাষবাস নয়, তারা বিভিন্ন প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং তারা বিষয়টিকে বা সেই জিনিসগুলোকে যারা চাষ করছিল যে বিষয়গুলোকে সেই জিনিসগুলোকে একটা জায়গাতে জমায়েত করে রাখা, এই সমস্ত কিছু যে তাদের যে শিল্প যে ভাবনা বহিঃপ্রকাশ ঘটে। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে আরেকটি বিশেষ উপাদান হলো জীবাশ্ম। জীবাশ্ম মানে হচ্ছে দেখো যে ভূমিকম্প বা প্রাকৃতিক কোনো বিপর্যয়ের ফলে ধসের ফলে যখন জীব বা কোনো প্রাণী চাপা পড়ে যায় এবং দীর্ঘকাল যাবৎ সেটা চাপা পড়ে থাকার ফলে সেটা জীবাশ্মে পরিণত হয়। তো এই সমস্ত জীবাশ্ম থেকে প্রাচীন ইতিহাসের অনেক তথ্য আমরা জানতে পারি। যেমন দেখো আমরা প্রত্যেকে জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির মুহূর্তে এই সময় মানব সভ্যতার সৃষ্টির আগে এই পৃথিবীতে ছিল কাদের রাজত্ব? ডাইনোসরদের রাজত্ব। এই ডাইনোসরদের কাহিনী আমরা কোথা থেকে জানতে পারলাম? সেই সময় তো কোনো লিখিত কোনো উপাদান ছিল না, কোনো লিপি বা মুদ্রা বা সেগুলো থেকে তো জানতে পারি না। তাহলে এই ডাইনোসরদের যে ইতিহাস বা কাহিনী সেটা আমরা এই জীবাশ্ম থেকেই জানতে পেরেছিলাম। তাহলে প্রাগ ঐতিহাসিক যুগের অনেক তথ্য আমরা জীবাশ্ম থেকেই জানতে পেরেছি। যেমন ডাইনোসরের বিষয়টা জানতে পারলাম, সেরকম হচ্ছে দেখো প্রাগ ঐতিহাসিক যুগের যে পরবর্তী সময়টা, এই সময়ের যে অনেক যে ঘটনা বা অনেক সভ্যতা যেগুলো হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ধ্বংস হয়েছিল, সেই সভ্যতার যে ইতিহাস বিভিন্ন যে জীবাশ্ম থেকে আমরা জানতে পারি। সেখানে চাপা পড়ে থাকা বিভিন্ন যে উদ্ভিদ সম্পর্কে যেমন জানতে পারি, যে উদ্ভিদগুলো হচ্ছে এখন আমরা পাচ্ছি না, সেই জীবাশ্মতে থেকে বলতে পারছি কি যে এই গাছটা সেই সময় ছিল, এই উদ্ভিদটা সেই সময় ছিল। মানুষ চাপা পড়েছে, মানুষের যে জীবাশ্ম থেকে আমরা সেটাকে প্রমাণ করছি কি যে মানুষের চেহারাগুলো এরকম ছিল। কঙ্কাল থেকে আমরা বুঝতে পারছি কি যে কঙ্কালের যে জীবাশ্ম সেখান থেকে আমরা একটা মানুষের যে উচ্চতা সম্পর্কে একটা ধারণা পাচ্ছি, তার মাথাটা কিরকম ছিল সেই সম্পর্কে ধারণা পাচ্ছি। আমরা যে বর্তমান যুগের যে মানুষের যে চেহারা বা আকৃতি সেটা তো আর সে সময়ে ছিল না। এই জীবাশ্ম থেকে প্রাগ ঐতিহাসিক যুগের অনেক তথ্য আমরা পেয়ে থাকি, যা আমাদের ইতিহাস জানার জন্য এই তথ্যগুলি খুবই প্রয়োজনীয়। ইতিহাসের উপাদানগুলি আলোচনা করলাম বা ইতিহাসের উপাদান সম্পর্কে
জানলাম। এবার ইতিহাসের যে প্রত্নতাত্ত্বিক উপাদান ছাড়াও ইতিহাসের সাহিত্যিক উপাদান রয়েছে, সেই সাহিত্যিক উপাদানগুলি সম্পর্কে এবার আমরা আলোচনা করব। সাহিত্যিক উপাদান বা লিখিত উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদানকে আমি যেমন বললাম কি যে ইতিহাসের নোঙ্গর, সেই রকমই সাহিত্যিক বা লিখিত উপাদানের গুরুত্ব ইতিহাস জানার ক্ষেত্রে কম নয়। আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান যেগুলো হচ্ছে ইতিহাস জানার ক্ষেত্রে বেশিরভাগ থাকে কি একটা অনুমান ভিত্তিক, সেক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলি বা লিখিত উপাদানগুলি সেগুলো থাকে একেবারে সঠিক। তার কারণ এর সত্যতা যাচাই করার জন্য বিশেষ কোনো গবেষণার প্রয়োজন হয় না। তাহলে সাহিত্যিক উপাদান কাকে বলবো? অতএব যে উপাদানগুলির মাধ্যমে, যে সমস্ত লিখিত উপাদানগুলির মাধ্যমে আমরা ইতিহাস জানতে পারি। অতএব বিভিন্ন যে দেশীয় এবং বৈদেশিক যে সমস্ত গবেষক, পর্যটক যারা হচ্ছে ইতিহাসমূলক যে গ্রন্থ রচনা করেছেন, সেই সমস্ত রচনাগুলি পাঠ করে আমরা ইতিহাস জানতে পারি, সেটা কি বলছি সাহিত্যিক উপাদান বা লিখিত উপাদান। অতএব প্রত্নতাত্ত্বিক উপাদানের এই উপাদানটা পুরোপুরি আলাদা, এখানে কোনো ডাউট বা কোনো প্রকার বিতর্ক থাকছে না। সাহিত্যিক বা লিখিত উপাদানকে দুইটি ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে দেশীয় সাহিত্য আর একটা হচ্ছে বিদেশি সাহিত্য। তাহলে দেশীয় সাহিত্য মানে বুঝতে পারছো যে দেশীয় লেখকের যে বিবরণী, তার মাধ্যমে আমরা যে ইতিহাসটা জানতে পারছি সেটাকে বলছে যে দেশীয় সাহিত্য। আর বিদেশি সাহিত্য, বিদেশি সাহিত্য মানে হচ্ছে বিদেশি লেখকদের মাধ্যমে যে ইতিহাসটা আমরা জানতে পারছি সেটাকে বলছে যে বিদেশি সাহিত্য। তাহলে দেশীয় সাহিত্যগুলো কি আছে, কোন কোন সাহিত্যের মাধ্যমে আমরা ইতিহাস জানতে পারি সেগুলো আমরা দেখব। তারপর হচ্ছে বিদেশি সাহিত্য যার মাধ্যমে আমরা ইতিহাস জানতে পারি সেগুলো দেখব। তাহলে প্রথমে আমরা যে দেশীয় সাহিত্য, দেশীয় সাহিত্যর মধ্যে কোনগুলো আছে সেগুলো দেখো। দেশীয় সাহিত্য, তাহলে দেশীয় সাহিত্য, দেশীয় সাহিত্য দেখো, দেশীয় সাহিত্যের মধ্যে প্রথমে হচ্ছে ধর্মীয় সাহিত্য। ধর্মীয় সাহিত্য ইতিহাস গ্রন্থ, আত্মজীবনীমূলক গ্রন্থ, দেশীয় সাহিত্য কাহিনীমূলক গ্রন্থ। দেশীয় সাহিত্যের মধ্যে প্রথমে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে ধর্মীয় সাহিত্য। বিভিন্ন যে ধর্মীয় সাহিত্য, এই ধর্মীয় সাহিত্যর মাধ্যমে আমরা প্রথম দিকে ইতিহাস, বিভিন্ন যে ইতিহাস জানতে পারতাম। তার কারণ যে সময়ে রামায়ণ এবং মহাভারত, পুরাণ, বেদ, বিভিন্ন যে বৌদ্ধ এবং জৈন ধর্মগ্রন্থ যেগুলো রচিত হয়েছিল, তখনও ইতিহাসমূলক কোনো গ্রন্থ রচিত হয়নি যার মাধ্যমে যে আমরা ইতিহাস জানতে পারবো। বেদ, এই বেদের মাধ্যমে আমরা আর্যদের যে কাহিনী, সে কাহিনী জানতে পারি। যে পুরাণের মাধ্যমে আমরা যে বিভিন্ন যে পৌরাণিক যে কাহিনী, সে পৌরাণিক কাহিনীগুলো জানতে পারি। মহাভারতের মাধ্যমে যে মহাভারতের যে কুরুক্ষেত্রের যে যুদ্ধ, সে কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে দেখো বিভিন্ন যে ধর্মীয় যে সাহিত্য যেগুলো হচ্ছে প্রথম দিকে যে ইতিহাস জানার ক্ষেত্রে নির্ভরযোগ্য উপাদান হিসাবে বিবেচিত হতো। তারপরে দেখো যে ইতিহাস গ্রন্থ হিসাবে রাজতরঙ্গিনীকে রাখা হয়েছে। এই রাজতরঙ্গিনীর লেখক কে হচ্ছে কলহন বিরচিত রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনী হচ্ছে, এটাকে বলা হয় যে প্রথম ইতিহাসমূলক গ্রন্থ হিসাবে এর পরিচিতি। এর মাধ্যমে যে কাশ্মীর, সে কাশ্মীরের যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় সমস্ত ইতিহাস আমরা জানতে পারি। এছাড়াও আমরা যে ইতিহাসমূলক গ্রন্থ হিসাবে আমরা চাচনামাকে দেখতে পাই। চাচনামা, এই চাচনামা যে গ্রন্থ, এই চাচনামা গ্রন্থের মাধ্যমে আরবরা যে সিন্ধু দেশ জয় করেছিল 712, আরবদের যে সিন্ধু দেশ যে জয়, এই জয়ের কাহিনী আমরা জানতে পারি। তাহলে দেখো যে দেশীয় উপাদান হিসাবে এই সমস্ত যে বইগুলির মাধ্যমে, ইতিহাস গ্রন্থমূলক যে বই, তার মাধ্যমে আমরা এই ইতিহাসগুলো আমরা জানতে পারি। তাহলে দেখো দেশীয় সাহিত্যের মধ্যে আছে আত্মজীবনীমূলক গ্রন্থ। আত্মজীবনী মানে হচ্ছে এখানে কাউকে নায়কের আসনে বসানো হয়েছে বা তাকে একটু বড় করে দেখানো হয়েছে, তার জীবন কাহিনীকে এখানে তুলে ধরা হয়েছে। যদিও এই আত্মজীবনীমূলক গ্রন্থগুলিকে অনেকে গ্রহণ করেন না সঠিক ইতিহাস তথ্য জানার ক্ষেত্রে, তবুও আত্মজীবনীমূলক গ্রন্থগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয়। অনেক লেখক
কোনো রাজা সম্পর্কে লিখছে, তার যে জীবনী লিখছে, সেক্ষেত্রে রাজার কাহিনীগুলিকে তিনি সঠিক যে কাহিনীগুলো সেগুলোই লেখার চেষ্টা করেছেন। তার মধ্যে দেখো যেগুলো হচ্ছে ইতিহাসের যে জানার ক্ষেত্রে ঐতিহাসিক দলিল হিসাবে আমাদের কাছে রয়েছে, তার মধ্যে বাণভট্টের হর্ষচরিত। লেখক হচ্ছে বাণভট্ট। তাহলে বাণভট্টের হর্ষচরিত মানে হচ্ছে হর্ষবর্ধন সম্পর্কে এখানে বলা হয়েছে। হর্ষবর্ধনের কাহিনী, যে উত্তর ভারতের যে সম্রাট ছিলেন, তিনি কি উত্তর ভারত বিজয়ী হিসাবে তিনি নিজেকে বলতেন, তার যে কাহিনী উত্তর পথনাথ হর্ষবর্ধন, তার যে কাহিনী বাণভট্ট তার হর্ষচরিত যে গ্রন্থে এখানে বলেছেন। এছাড়া দেখো যে বুদ্ধ চরিত, নাম দেখে বুঝতে পারছো যে অশ্বঘোষ বুদ্ধচরিত রচনা করেছিলেন। এখানে গৌতম বুদ্ধের যে কাহিনী, গৌতম বুদ্ধ তার রাজপুত্র হিসাবে তার যে জীবন কাহিনী এবং সেখান থেকে সন্ন্যাসের জীবনযাপন এবং যে তিনি বিশেষ বৌদ্ধ ধর্মের যে প্রতিষ্ঠাতা রূপে যে আত্মপ্রকাশ, সমস্ত কিছু এই বুদ্ধচরিত যে গ্রন্থে দেখানো হয়েছে। এছাড়া দেখো যে বিলহন রচিত বিক্রমাঙ্ক দেবচরিত, রাজা বিক্রমাদিত্যর যে কাহিনী, এই বিক্রমাদিত্যর যে কাহিনী এই গ্রন্থে বলা হয়েছে। তাহলে এই সমস্ত যে আত্মজীবনীমূলক গ্রন্থগুলি ইতিহাস জানার ক্ষেত্রে বা ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। এছাড়াও দেখো যে দেশীয় সাহিত্য ও কাহিনীমূলক গ্রন্থ। দেশীয় সাহিত্য বা কাহিনীমূলক গ্রন্থ হিসাবে যে গ্রন্থটাকে প্রথমেই রাখা হয় সেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। কৌটিল্যের যে অর্থশাস্ত্র, কৌটিল্য বিশেষ করে চন্দ্রগুপ্ত মৌর্য, এই চন্দ্রগুপ্ত মৌর্যের সমস্ত যে রাজনৈতিক যে কার্যকলাপ সমস্ত কিছু এখানে বর্ণিত করেছেন এবং একটা দেশ বা রাষ্ট্র চালানোর জন্য কোন কোন পথ অবলম্বন করা উচিত তা এই গ্রন্থের মাধ্যমে তিনি দেখানোর চেষ্টা করেছেন এবং একটা দেশ উন্নয়নের জন্য কি কি পরিকল্পনা করতে হবে, রাজাকে কোন কোন পথ অবলম্বন করতে হবে প্রজাকে সুখী রাখার জন্য, যাতে একদিকে প্রজা সুখী থাকবে এবং অর্থনৈতিক দিকটাও ভারসাম্য বজায় থাকবে, এই সমস্ত কিছু যে কৌটিল্যের যে অর্থশাস্ত্র সেখানে বলা হয়েছে। সাহিত্যিক বা লিখিত উপাদানগুলির মধ্যে আমরা যে দেশীয় সাহিত্য সেগুলো আমরা আলোচনা করলাম। এবার বাকি কি থাকলো? বিদেশি সাহিত্য। তার কারণ ইতিহাস আমরা জানতে পারি শুধুমাত্র দেশীয় সাহিত্য নয়, বিদেশি বিভিন্ন যে গ্রন্থগুলো সেগুলো ইতিহাস জানার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ বিভিন্ন সময় বিভিন্ন যে বাইরে থেকে পর্যটকরা আমাদের ভারতবর্ষে এসেছেন, বিভিন্ন যে রাজাদের সময়ে এবং ভারতবর্ষে থেকেছেন, বিভিন্ন যে প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেছেন এবং তার ভিত্তিতে আমাদের দেশের যে ইতিহাসটা সেই ইতিহাসটা তাদের যে গ্রন্থের মাধ্যমে তুলে ধরেছে। তাহলে শুধুমাত্র যে আমাদের দেশীয় সাহিত্যগুলো নিয়ে চর্চা করলে হবে না বা দেশীয় সাহিত্যগুলোর যে তথ্যগুলো জানলে হবে না, তার সঙ্গে সঙ্গে যে বিদেশি যে সাহিত্যগুলো আছে সেই বিদেশি সাহিত্যের তথ্যগুলো আমাদের জানতে হবে। তাহলে বিদেশি যে সাহিত্যগুলোর মধ্যে কি আছে সেগুলো আমরা একটু দেখব। বিদেশি সাহিত্যকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। এক হচ্ছে চীন দেশীয় পর্যটকদের বিবরণ, গ্রিক পর্যটকদের বিবরণ, আরবীয় পর্যটকদের বিবরণ বা আরবীয় সাহিত্য, গ্রিক সাহিত্য, চীন দেশীয় পর্যটকদের বিবর্তন, এই তিনটি ভাগে ভাগ করেছি। আমরা ভালোভাবে জানি কি যে চীন দেশ থেকে অনেক পর্যটক এসেছিল আমাদের ভারতবর্ষে, গ্রিক দেশ থেকেও এসেছিল এবং আরব থেকেও এসেছিল এবং তাদের যে বিবরণীর মাধ্যমে আমাদের যে দেশীয় বিভিন্ন রাজাদের কাহিনী আমরা জানতে পারি, সেই রাজাদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাটা কিরকম ছিল সেই সম্পর্কে জানতে পারি। তো প্রথমেই দেখো চীন দেশীয় পর্যটকের মধ্যে হচ্ছে ফা ইয়েন, তার লিখিত গ্রন্থের নাম হচ্ছে ফো কো কিং। তাহলে ফা ইয়েন তিনি কার সময় ভারতবর্ষে এসেছিলেন? ফা ইয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে ছিল সেটা আমরা প্রত্যেকে জানি যে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার আমলে গুপ্ত সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল সব থেকে বেশি। তো তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তর যে কাহিনী, সেই সমস্ত যে তার যে যুদ্ধনীতি, তার পররাষ্ট্রনীতি, গুপ্ত যুগের অর্থনীতিকে উন্নত করার যে পরিকল্পনা, প্রজাদের যে ভালোবাসা কে বজায় রাখার তার যে ভাবনা চিন্তা, কৃষির উন্নয়ন, সমস্ত কিছু তার যে গ্রন্থ, এই গ্রন্থের মাধ্যমে
তুলে ধরেছিল। এরপর যেটা রাখা হয়েছে যিনি হলেন হিউয়েন সাং। হিউয়েন সাং তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে সিইউকি। হিউয়েন সাং কার সময় এসেছিলেন? হর্ষবর্ধন। এই হিউয়েন সাং এই হর্ষবর্ধনের যে কাহিনী, হর্ষবর্ধনের যে উত্তর ভারত যে অভিযান, হর্ষবর্ধনের সঙ্গে যে বিভিন্ন দেশের সাথে যে যুদ্ধনীতি, তার বোনকে রাজশ্রীকে উদ্ধারের যে প্রচেষ্টা, এই সমস্ত কিছু হিউয়েন সাং তার যে গ্রন্থে দেখিয়েছিল। অর্থাৎ শশাঙ্কের হাতে যে তার বোন বন্দী ছিল এবং এই শশাঙ্কের হাত থেকে বোনকে উদ্ধারের যে পরিকল্পনা বা প্রচেষ্টা, এই সমস্ত কিছু হিউয়েন সাং এর যে গ্রন্থ সেখানে তুলে ধরা হয়েছে। বিদেশি সাহিত্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রিক সাহিত্যগুলোর মধ্যে দেখো মেগাস্থিনিসের ইন্ডিকা, টলেমির ভূগোল, প্লিনির যে প্রাকৃতিক ভূগোল, এই সমস্ত গ্রন্থ থেকে আমরা যে ভারতের বিভিন্ন যে ঘটনাবলী, সেই সময়ের যে ঘটনাবলী সমস্ত কিছু সম্পর্কে জানতে পারি। এরপরে আছে দেখো যে আরবীয় সাহিত্যগুলির মধ্যে যেটা আমি রেখেছি কি যে অল বিরুনির তহকিক ই হিন্দ। আরবীয় পণ্ডিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অল বিরুনি, যিনি ভারতবর্ষে অনেক দিন ছিলেন, অনেক বছর, এবং ভারতবর্ষে থাকা অবস্থাতেই তহকিক ই হিন্দ গ্রন্থটি রচনা করেছিলেন। তিনি এসেছিলেন কখন? সুলতান মাহমুদ যখন ভারতবর্ষ আক্রমণ করেন সে সময় তার সঙ্গেই এসেছিলেন। তো সুলতান মাহমুদের যে ভারত আক্রমণের যে কাহিনী, আমরা প্রত্যেকে জানি যে সুলতান মাহমুদ প্রায় 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিল। এই 17 বার আক্রমণ করা এবং তার যে সাফল্য, সুলতান মাহমুদের যে পরিকল্পনা ছিল কি, তা এই গ্রন্থে আমরা জানতে পারি। আমরা প্রত্যেকে জানি যে সুলতান মাহমুদ ভারতবর্ষ 17 বার আক্রমণ করলেও ভারতবর্ষকে দখল করার কোনো পরিকল্পনা তার মধ্যে ছিল না। ভারতবর্ষের ধন সম্পদকে লুট করে নিয়ে যাওয়াই তার ছিল প্রধান পরিকল্পনা। মন্দিরকে ধ্বংস করা, বিভিন্ন মন্দিরকে ধ্বংস করে লুট করে নিয়ে যাওয়া, সেই কারণে তো তাকে বাদশিকান বলা হতো বা মন্দির ধ্বংসকারী বলা হতো। ওদের তার ভারতবর্ষ আক্রমণ করার যে প্রধান লক্ষ্যই ছিল লুট করে, সমস্ত কিছু লুট করে নিজের দেশে নিয়ে যাওয়া। এই সমস্ত যে কাহিনীগুলো, সুলতান মাহমুদের যে বিভিন্ন যে কাহিনী, অল বিরুনি তার যে গ্রন্থ তহকিক ই হিন্দ সেই গ্রন্থে তুলে ধরেছে। এই সমস্ত কাহিনী আমরা জানতে পারি। আমরা এই পর্বে ইতিহাস কি এবং ইতিহাসের যে সঠিক যে অর্থ সেই বিষয়ে জানলাম এবং ইতিহাসের যে উপাদানগুলি এবং উপাদানগুলির বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে ঐতিহাসিক উপাদানের ভিত্তিতে ইতিহাসের যুগকে যে 3টি ভাগে ভাগ করা হয়েছে সেই ভাগগুলি বিস্তারিত আলোচনা করা হবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং।